Hello everyone, this is Bibhasha Maulik. Welcome to another video of my YouTube channel. আজকে অনেক দিন পর আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে। স্বাভাবিকভাবেই তোমাদের ইচ্ছে থাকবে এটা জানার যে আজকের ভিডিওতে কি হতে চলেছে। হ্যাঁ, তোমরা যদি একটুখানি ধৈর্য নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই এই ভিডিওর ডিটেলসে সমস্ত কিছু জানতে পারবে যে আজকে আমি কোন টপিকের ওপর ভিডিও বানাতে চলেছি। অবভিয়াসলি সেটা ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড হবে। যাই হোক, কি ভিডিওতে দিতে চলেছি, তোমাদের ভিডিওর মাধ্যমে কি বোঝাতে চলেছি সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি যদি খুব একটা ভুল না হই তাহলে এটা তোমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে আমি আজকে হঠাৎ করে কপালে তিলক দিয়ে কোথায় কি করতে যাচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে ভিডিও শুরুতেই বলে রাখি, এটা হলো 2025 সালের ভিডিও। ঠিক সেই সময়ের যে সময়ে বিভিন্ন রকম প্রতিকূলতার হাত থেকে আমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করেছি এবং অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। তো সেই ভয়েই আমি আর কি তিলক লাগিয়ে বেরিয়ে পড়েছিলাম কাজের উদ্দেশ্যে। তাছাড়া আমি তিলক পড়তে খুবই ভালোবাসি। এটা আমার পার্সোনাল একটা চয়েস বলা যেতে পারে। যাই হোক, আমি চলে এসেছিলাম স্প্ল্যানেড মেট্রো স্টেশনে। যারা স্প্ল্যানেড মেট্রো স্টেশনে রীতিমতো যাতায়াত করো তারা অবশ্যই এটা দেখলে, ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি স্প্ল্যানেড মেট্রো স্টেশনে চলে এসেছিলাম এবং হাওড়া স্টেশন যাওয়ার জন্য গ্রিন লাইন মেট্রোতে উঠে পড়েছিলাম। সত্যি কথা বলতে কলকাতা মেট্রো এখন কলকাতা মহানগরীকে এত সুন্দরভাবে একটা রেখাই বেঁধে দিয়েছে যে আমরা খুব কম সময়ের মধ্যেই ভিড় এড়িয়ে, জ্যাম এড়িয়ে মেট্রোর মাধ্যমে খুব কম সময়েই যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় পৌঁছাতে পারি। সত্যি কথা বলতে হাওড়া রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য হাওড়া স্টেশনে মেট্রো থেকে নেমে একটা আলাদাই ভাইব আসে। পুরো মনে হয় এয়ারপোর্ট চলে এসেছি। মানে গ্রিন লাইন মেট্রোর ভাইবই আলাদা। ঠিক এরপরেই আমি হাওড়া মেট্রো থেকে বেরিয়ে পড়ি হাওড়া রেলওয়ে স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে পড়ার পর আমি ভাবছিলাম যে বাকিরা কি এসেছে? কাউকেই তো সেরকম দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, প্ল্যাটফর্ম কিন্তু পুরো খালি ছিল। ১৩ নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখি বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। লিটারালি আমার ফিল হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। কারণ আমি আজ পর্যন্ত শুধু গুগলেই দেখেছি যে কেমন দেখতে আছে বন্দে ভারত এক্সপ্রেস, নিউজ চ্যানেলে দেখেছি। কিন্তু কখনো সেই রকমভাবে লাক আমার সাথ দেয়নি যে আমি বন্দে ভারত এক্সপ্রেসকে চোখের সামনে থেকে দেখব। টু বি অনেস্ট, বন্দে ভারত এক্সপ্রেসকে চোখের সামনে দেখার পর আমি ভুলেই গেছিলাম যে এই শোটা করতে যাওয়ার জন্য আমার সাথে আরো কয়েকজন এই বন্দে ভারতে করে যাবে। সত্যি বলতে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখনও আমি জানতাম না যে বন্দে ভারত এক্সপ্রেসে আমি যেতে চলেছি আমার ডেস্টিনেশনে। তাই আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। কিছুক্ষণ পরে আমার মনে হলো যে না, আমার সাথে আরো কয়েকজন আসবে। তখন ভাবলাম যে তারা এখনো আসেনি, চলো ভেতরে ঢুকে দেখে নেওয়া যাক যে বন্দে ভারত এক্সপ্রেস কেমন আছে। তো তারপরে আমি ভেতরে ঢুকলাম, ঢুকে দেখছি তখন সাফ-সাফাই চলছে। আমাকে একজন দাদা বললেন, একজন স্টাফ বললেন যে, "একটু পরে আপনি আসুন, এখন সাফ-সাফাই চলছে। কিছুক্ষণ পরে যদি আপনি আসেন তাহলে খুব ভালো হয় আমাদের কাজ করার জন্য।" জাস্ট বন্দে ভারত থেকে বাইরে বেরিয়ে একটুখানি সিটিং এরিয়াতে বসেছি প্ল্যাটফর্মে, তখনই দেখি এন্ট্রি নেয় দেবস্মিতাদি উইথ আওয়ার মেকআপ আর্টিস্ট। তারপরে হঠাৎ করে কি একটা দুষ্টু বুদ্ধি মাথায় কাজ করে যে আমি একা বন্দে ভারতে উঠে নেমে আসবো কেন? দেবস্মিতাদিও যাক, দেবস্মিতাদিও নেমে আসুক। তারপরে হঠাৎ করে নোটিস করি সানিদাও চলে এসেছে। তারপরে দেবস্মিতাদি যখন বন্দে ভারত থেকে নেমে এলো তখন মনে হলো যাক, আমি একা বন্দে ভারত থেকে নামিনি, আরো একজনও নেমেছে। একটা যেন আলাদাই স্যাটিসফ্যাকশন আসছিল। কি স্যাটিসফ্যাকশন আসছিল সেটা আমি বলতে পারবো না। এটা যাদের সাথে হয় তারাই জানে। এদিকে দেবস্মিতাদি বলছে, "তুই স্নান-টান করে তিলক কেটে হাতে রুদ্রাক্ষ নিয়ে এখানে কি করছিস? এইভাবে আবার কে যায়?" তা আমি তো ইনডাইরেক্টলি বলে দিলাম, "এখন কিন্তু চারিদিকে অনেক কিছুই হচ্ছে, বুঝলে? একটু সাবধানে আমাদের কিছু প্রোটোকল মিস না করাই ভালো।" তারপর ব্যাগের মধ্যে আমি কিছু একটা খুঁজছিলাম, সেটা অনেকেই নোটিস করছিল। হঠাৎ করে সানিদা বলছে, "কি খুঁজছিস এতক্ষণ ধরে ব্যাগের মধ্যে?" তারপরে হাত থেকে আমার বেরিয়ে এলো শ্রীমদ্ ভগবত গীতা আর হনুমান চালিসা। সেটা দেখে সানিদা বলছে, "বাবা তুই কিছুই ছাড়লি না। একদম সমস্ত কিছু তুই একদম ফলো করেই যাবি বল?" আমি বললাম, "একদম। কোনো কিছু ছাড়া যাবে না। রিস্ক নেই লেনে কা ব্রো।" আমরা বাইরে ইয়ার্কি ফাজলামি করছিলাম। হঠাৎ করে নোটিস করলাম আমি যে কয়েকজন প্যাসেঞ্জার বন্দে ভারতে উঠছে। তার মানে সাফ-সাফাই কমপ্লিট হয়ে গেছে। ভেতরে এসে দেখি বন্দে ভারত একটা আলাদাই ভাইব দিচ্ছে। হ্যালো, ব্লগ করছে, কে করছে? তুমি বুঝে গেছো? আমরা এখন বসে আছি বন্দে ভারতে। টাইমিং আছে 3:50। এখন আমরা এখান দিয়ে বেরাবো পাটনা। পাটনা পৌঁছাবো আমরা 10টার সময়। তারপর ওখান দিয়ে
সেটাই হোক, 8 ঘন্টা আগে পরে পরে 8 ঘন্টা অ্যাড করে দেবো। ठीक है ओके। हेलो एवरीवन, मेरा नाम सनी है। मैं बिपाशा का फ्रेंड हूँ। मैं भी मॉडल हूँ। मैं अभी हम लोग जा रहे हैं अभी पटना शो में। शो का नाम है तनिक्ष। हम लोग बहुत सारे गहना पहनेंगे, 9 लाख का हार, जीरा, डायमंड। आप लोग को हम दिखाएंगे अगला ब्लॉक में कैसे हम लोग कैसे क्या करते हैं। और अभी हम लोग वंदे भारत में बैठ चुके हैं, ट्रेन छोड़ने वाली है आधा घंटा में। उसके बाद हम लोग जेटा ही हो, अभी हम लोग 50 मिनट बकचोदी करेंगे बैठ के ट्रेन में। उसके बाद हम लोग अपना अपडेट देते रहेंगे क्या क्या करेंगे। ओके बाय। তারপর আমরা নিজেরা নিজেদের সিটে বসে পড়ি। হঠাৎ করে দেবস্মিতাদি ফোনে কথা বলতে বলতে বলে, দে তো বাবা একটু তোর হনুমান চালিসা আর শ্রীমদ্ ভগবত গীতা আমি একটু প্রণাম করে নিই। দেখেছো আমাকে কত উজ্জ্বল লাগছে হলুদ পরেছে বলে। আচ্ছা, এই মেয়েটা হলুদ রঙের পরেছে কারণ হচ্ছে এই বছরটা মঙ্গলের বছর, হ্যাঁ। আর এ খুব ভয় পায়, ব্যাগের মধ্যে গীতা, হনুমান চালিসা সব ক্যারি করেছে। আর এ হচ্ছে আর কি করেছিস, হাতে একটা নকল রুদ্রাক্ষের মালা, এটা নকল রুদ্রাক্ষের মালা। আচ্ছা, কপালে একটা হনুমানজির তিলক। এ উঠে গেছে নাকি ঘেবড়ে গেছে আছে মা। ইতিমধ্যে বাকি মডেলরাও চলে এসেছিল, তবে আমি একটা জিনিস প্রথম থেকেই ফিল করছিলাম বন্দে ভারতে উঠে, যে বন্দে ভারত কিন্তু একদম বলা যেতে পারে যে ফ্লাইটের একটা লাইট ভার্সন। আমাদের ট্রেন এখন উল্টো দিকে চলছে, মানে আমরা উল্টো দিকে বসেছি। बजरंग बली। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় বিষ্ণু মাতা। अभी रथ पूजा आ रहा है। চলে যাও, জেল হয়ে যাবে। ট্রেন ছাড়তেই আমাদের কাছে চলে আসে স্ন্যাক্স, আর এখানে কিন্তু খাবার দাবারগুলো খুব সুন্দর। তারপরেই আমরা দেখি আমরা দুর্গাপুর স্টেশনে চলে এসেছি। সত্যি কথা বলতে বন্দে ভারতের থেকে ইন্সপিরেশন নেওয়া উচিত সকলের, কারণ বন্দে ভারত নিজের গতিবেগে চলে। অনেক দিন পর সকলের সাথে দেখা হওয়ায় রিলস, ফটো, ভিডিও নিতে নিতে এমন একটা সিচুয়েশন হয়ে গেছিল যে বুঝতেই পারিনি কখন ডিনার টাইম হয়ে গেছে। তারপর আমাদের ডিনার চলে এলো, আমরা দেখছিলাম কাকে কি ডিনারে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি বুধবার। সবার এটা ও আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আমাদেরকে কি দেওয়া হচ্ছিল এই সময়। এই সময় ডিনারের পরে আমাদেরকে আইসক্রিম দেওয়া হচ্ছিল। ও আরেকজনের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই, ইনি হলেন আমাদের ট্যালেন্টেড মেকআপ আর্টিস্ট ভূমিদি, যার হাতের ছোঁয়ায় আমাদের কাজ পরিপূর্ণতা পেয়েছিল। পুরো ফ্যান হয়ে গেলাম বন্দে ভারতের। সিরিয়াস, তুমি কতবার উঠেছো বন্দে ভারতে? অনেকবার। অনেকবার, অনেকবার। আমার ফার্স্ট টাইম, আমার এত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। 10 বারের বেশি হয়ে গেছে। এমনি ট্রেনে উঠতে ইচ্ছে করে তারপর। অনেস্ট, বন্দে ভারতের ফার্স্ট জার্নির এক্সপিরিয়েন্সটা আমার সত্যি ভীষণ সুন্দর। সত্যি কথা বলতে বিহারের পাটনায় আমরা পৌঁছে গেলেও আমার মনে হচ্ছিল আরেকটু যদি লেন্দি জার্নি হতো তাহলে খুবই ভালো হতো। সত্যি কথা বলতে অনেক দিন পর আমরা এক জায়গায় হয়েছিলাম, আর আমাদের এই কাজগুলোতে যখন আমরা একসাথে কোথাও যাই তখন মনে হয় যে সময়টা যেন কি করে চোখের নিমেষে বেরিয়ে যায়।
যাই হোক, আমাদের জন্য কার পাঠানো হয়েছিল। এবার কারে করে মেনশন লোকেশনে পৌঁছানোর জন্য আমরা খুব তাড়াহুড়ো করেই বেরিয়ে গেছিলাম। ঠিক কিছুক্ষণের মধ্যেই আমরা উপস্থিত হয়েছিলাম আমাদের তানিষ্কের শো যেখানে হবে সেই স্টোরের সামনে। আর আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল তানিষ্কের স্টোরের ঠিক পাশেই, যাতে আমাদের সাজসজ্জার পরে আমরা খুব সহজেই এখানে চলে আসতে পারি। পাটনা স্টেশন থেকে আমাদের ডেস্টিনেশনে আসতে বেশ অনেকটাই সময় লেগেছিল, আর রাতও বেশ হয়ে গেছিল। সেই জন্য আমরা তাড়াতাড়ি ভেতরে এন্ট্রি করে যে যার মতো রুমে ঘুমোতে চলে গেছিলাম। ঠিক পরদিন সকালে ঘুম থেকে উঠেই আমরা মেকআপ করে নিয়েছিলাম, তারপরে আমাদের কস্টিউম চলে আসে, কস্টিউম আমরা পরে নিই। আর আমাদেরকে বলা হয় কিছুক্ষণের মধ্যে আমাদের হেয়ার করেই আমাদেরকে স্টোরে নিয়ে যাওয়া হবে, আর সেখানেই আমাদেরকে জুয়েলারি দেওয়া হবে। এরপরে আমরা সকলে একসাথে বেরিয়ে পড়ি, কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল। গতকাল রাতে যখন আমরা এসেছিলাম তখন আমরা বুঝতে পারিনি যে লোকালিটিটা কেমন। এখানে এসে দিনের বেলায় যখন আমরা আমাদের হোটেল থেকে বেরোলাম তখন বুঝতে পারলাম লোকালিটিটা কেমন আছে। এখানে প্রচুর ভিড় হয়েছিল সেদিনকে, কারণ এখানে সেদিন একজন ভোজপুরি অ্যাক্ট্রেসের আসার কথা ছিল। তানিষ্কার স্টোরে ঢোকার সাথে সাথেই আমাদেরকে গয়না পরানোর জন্য একটা রুমে বসতে বলা হয়, আর কিছুক্ষণের মধ্যেই দেখি প্রচুর গয়না চলে এসেছে আমাদেরকে পরানোর জন্য। এরপরে শুরু হয়ে যায় শো। গোল্ডের নতুন ডিজাইন, নতুন কালেকশন লঞ্চ হয় আমাদের র্যাম্প ওয়াকের মাধ্যমে। তানিষ্কের এই কাজে আমাদের মোট দুটো সিকোয়েন্স ছিল।
ফার্স্ট সিকোয়েন্স ছিল গোল্ডের জুয়েলারি পরে, আর সেকেন্ড সিকোয়েন্স ছিল ডায়মন্ড জুয়েলারি পরে। এই ডায়মন্ড জুয়েলারি একদমই ছিল নতুন কালেকশনের, মানে নতুন ডিজাইন। আমাদের র্যাম্প ওয়াকের মাধ্যমে নতুন ডিজাইন লঞ্চ হলো বিহারের এই তানিষ্কের স্টোরে। তানিষ্কের স্টোরে ডায়মন্ড কালেকশনের এই লঞ্চিং সাকসেসফুলি কমপ্লিট হলো আমাদের এই সিকোয়েন্সের মাধ্যমে। সিকোয়েন্স কমপ্লিট হতেই আমরা বেরিয়ে পড়ি তানিষ্কের স্টোর থেকে নিজেদের হোটেলের উদ্দেশ্যে, কারণ এই দিনই ইভিনিংয়ে ছিল আমাদের ট্রেন, আর আমাদের খুব শীঘ্রই বেরিয়ে পড়তে হতো আমাদের এই হোটেল থেকে। আজকে আমি আমার এই ব্লগ এখানেই শেষ করছি। খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে, ফ্যাশন রিলেটেড ব্লগ নিয়ে উপস্থিত হব আমার এই ইউটিউব চ্যানেলে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আজকের মতো টাটা।